চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি যৌক্তিক, মেনে নিলেন কমিটির আহ্বায়ক। সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। 52 ঘণ্টা পর আশুলিয়ার বাইপাইল এলাকায় শ্রমিক অবরোধ প্রত্যাহার। এবং মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার ক্ষণ গণনা। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মঈদ চৌধুরী। তবে তা কত বছর করা হবে সে বিষয়ে সার্বিক পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সকালে সচিবালয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। ইউনিভার্সিটি সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি। কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার। সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সব কিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা, যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব। গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাসের মৃত্যুতে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে 25 জনকে অভিযুক্ত করা হয়েছে। আনাসের নানা সাইদুর রহমান খান বাদল বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দায়ের করেন। আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি তার ছেলের হত্যায় জড়িত ও হুকুমদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আনাসের মতো শিশুদের হত্যার ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচারের কাজ করার আশ্বাস দেন। একই দিন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর পক্ষ থেকে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের দাবি আওয়ামী লীগ সহ 14 দলকে যেন অন্ততপক্ষে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। শাহরিয়ার খান আনাস আদর্শ একাডেমি গ্যান্ডারিয়ার ছাত্র ছিল। আমি এদেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বুধবার বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের বা কোম্পানির নামে থাকা সব ধরনের হিসাবের তথ্য পাঠানোর কথা বলা হয়েছে। এর আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার লেনদেনে কারসাজি করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত 24 সেপ্টেম্বর সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করে। সাকিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামিও করা হয় তাকে। পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভী সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমান এই আদেশ দেন। মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছিল, তবে দীর্ঘদিন সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় আসামি পক্ষের আইনজীবীরা মামলার কার্যক্রম বাতিলের আবেদন করেন। এ বিষয়ে শুনানি শেষে আসামিদের খালাস দেওয়া হয়। আসামি পক্ষের আইনজীবী বলেন, 2012 সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার মামলায় দীর্ঘ 14 বছর পর খালাস পেয়েছেন তারা। মামলার 9 আসামির মধ্যে একজন মারা যাওয়ায় বাকি 8 জনকে খালাস দেওয়া হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ 8 জনকে
এই মামলা থেকে খালাস দিয়েছেন। বিগত সরকার কতটা হেয় প্রতিপন্ন করার জন্য একটা ময়লা গাড়ি পোড়ানোর মামলা দিয়ে আজকে এত বছর হয়রানি করেছেন। টানা 52 ঘন্টা পর সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে শ্রমিকদের কাছে হাজির করার শর্তে অবরোধ তুলে নেওয়া হয়। দুপুর 1টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকরা সরে গেলে নবীনগর চন্দ্রা মহাসড়কে আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে শ্রমিকদের কাছে হাজির করার যৌথ বাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এর আগে সোমবার সকাল 9টা থেকে আজ দুপুর পর্যন্ত বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছিল শ্রমিকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সহকর্মী কামরুজ্জামান আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সাভার প্রতিনিধি। কামরুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাই, নবীনগর চন্দ্রা মহাসড়কে এখন যান চলাচল কেমন দেখছেন? ধন্যবাদ সিয়াম। আমি এই মুহূর্তে রয়েছি যে এখানে যে শ্রমিকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল, কিন্তু যেই গ্রুপের শ্রমিকরা তাদের বার্ডস গ্রুপের একদম ঠিক আমি কারখানার ভিতরে রয়েছি। তবে জানেন যে এরই মধ্যে কিন্তু যৌথ বাহিনী প্রচেষ্টায় কিন্তু যে কারখানার যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান কিন্তু যে মোস্তফা আনোয়ার উনি কিন্তু গ্রেপ্তার হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই শ্রমিকদের সামনে হাজির করবে বলে জানিয়েছে। এরই মধ্যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক শ্রমিক কিন্তু এখানে অপেক্ষা করছে যে মোস্তফা আনোয়ার তার সাথে কিন্তু তার সামনাসামনি কিন্তু তারা হতে চাচ্ছে, এবং এই শ্রমিক এবং মালিক যে একদম সামনাসামনি তারা কথা বলবে কখন পাওনা কিভাবে টাকা তাদেরকে দিবে। তো একটি বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু জানেন যে গেল 3 দিন ধরেই কিন্তু টানা একদম বাইবেলে যে ব্যারিকেড দিয়ে রেখেছিল শ্রমিকরা, সেই ব্যারিকেডের পরিস্থিতি কিন্তু একদম আপনি জানেন যে একদম নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু একদম স্থবির হয়ে পড়েছিল। এরই মধ্যে দুপুর 1টায় কিন্তু সেটি যৌথ বাহিনীর অভিযানে, যৌথ বাহিনীর প্রচেষ্টায়, আশ্বাসে এবং শ্রমিকদের যে চিন্তায় মানে শ্রমিকদের সাথে কথা বলে ওই রাস্তা কিন্তু খুলে দেওয়া হয়েছিল। তো এই ছিল সর্বশেষ আমার কাছে, যে বার্ডস গ্রুপের ভিতর থেকে। চলে যাচ্ছি স্টুডিওতে সিয়ামের কাছে। সিয়াম। কামরুজ্জামান, ধন্যবাদ আপনাকে। বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে শ্রমিকদের কাছে হাজির করার যৌথ বাহিনীর আশ্বাসের পরে অবরোধ তুলে নেওয়া হয়েছে। বার্ডস গ্রুপের ভেতর থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান। আপনারা দেশের খবর দেখছেন। বিরতির পর ফিরছে আরো খবরাখবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। আজ শুভ মহালয়া। দেবীকে আবাহনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার ক্ষণ গণনা। চণ্ডীপাঠ, ঘট স্থাপন ও পূজার মধ্য দিয়ে দেবীর আরাধনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সনাতন ধর্মের অনুসারীরা। দেবী দুর্গা বরণে এই আরাধনা। সনাতন ধর্মে বলা হয় এই দিনে পরলোক থেকে মর্তে আত্মাদের যে সমাবেশ হয় তাকেই মহালয়া বলা হয়। মহালয়া হলো পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ। দেবী দুর্গা এই দিনেই ধরাধামে এসেছিলেন বলে বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বীদের। সেই মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হলো। এইটা পিতৃপক্ষ বা প্রেতপক্ষ আজকে অমাবস্যাতে শেষ হয়ে যাচ্ছে, এবং এর পরেই এমনি দেবীপক্ষের শুরু হচ্ছে। এই দেবীপক্ষের শুরুতেই সূচনায় আমাদের আজকে প্রতিপদের কল্পারম্ভ এবং পূজা। ভোরবেলায় ভক্তরা জড়ো হয়েছিলেন মন্দিরে মন্দিরে। ঢাক, কাসর ও শঙ্খ বাজিয়ে চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবীকে মর্তে আমন্ত্রণ জানিয়েছেন তারা। সকল অশুভকে বিনাশে দেবীর আরাধনা পর্বে ছিল মঙ্গলঘাট স্থাপন, পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তর্পণ, প্রদীপ প্রজ্বলন, কল্পারম্ভ আবাহনে বিশেষ পূজা। ছিল সাংস্কৃতিক নানা আয়োজন। সবাই যেন ভালো থাকে, বিশ্ববাসী যেন ভালো থাকে, এই কামনাই করি। দেশের যে অবস্থা, আমাদের সামনের যে দিনগুলো আসছে সেগুলো যেন মা সুন্দর এবং সুষ্ঠুভাবে সবার জন্য নিয়ে আসে। আমরা সবাই চাই যে আমাদের দেশে সম্প্রীতি বজায় থাকুক। এই কষ্ট করে রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি এটা যেন বজায় থাকে। মায়ের এই আগমনের প্রেক্ষিতে এই সংকট কেটে যাক, আমরা যেন সাম্প্রদায়িক শক্তির কাছে পরাজিত না হই। দুর্গার আগমন এটা একটা প্রতীকী উৎসব, মানে অশুভ নাশ করা, তারপরে অসুর নাশ করা। মর্তে দেবী দুর্গার এবার আগমন হবে দোলায় চড়ে, আর ফিরবেন
ঘটকে করে। 9 অক্টোবর ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। পরদিন মহাসপ্তমী, অষ্টমী ও নবমীর তিথি এবার একই দিনে 11ই অক্টোবর। এদিনই হবে কুমারী পূজা। আর 12ই অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। মঙ্গলবার থেকে দেশের সুপার শপগুলোতে সব ধরনের পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে সুপার শপে বিকল্প চটের ব্যাগ না পৌঁছানোর কারণে টিস্যু ও নেট দিয়ে তৈরি ব্যাগেই পণ্য বিক্রি হচ্ছে। কোথাও কোথাও পলিথিনের ব্যবহারও রয়েছে। খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের শপিং মলগুলোতে পলিথিন ব্যাগের পরিবর্তে দেয়া হচ্ছে শতভাগ পরিবেশ বান্ধব শপিং ব্যাগ। তবে গ্রাহকদের পাটের ব্যাগ নিয়ে বাজারে আসার অনুরোধও জানাচ্ছে শপিং মল কর্তৃপক্ষ। এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এটার সাথে সাথে এই ধরনের যে ব্যাগগুলো আছে আমরা এইগুলোর মতো ইউজ করছি, যেগুলো পরিবেশ বান্ধব এবং শতভাগ এটা প্লাস্টিক নয় এবং শতভাগ এগুলো কম্পোস্টেবল। খুলনার সুপার শপগুলোতে এখনো পর্যন্ত বিকল্প চটের ব্যাগ না পৌঁছনোয় টিস্যু ও নেট দিয়ে তৈরি ব্যাগে পণ্য বিক্রি হচ্ছে। তবে পলিথিন বন্ধের বিষয়টি স্বাগত জানিয়েছেন অধিকাংশ ক্রেতা। পরিবেশের সুরক্ষার জন্য এবং ওই পানি সরবরাহ এবং পয় নিষ্কাশন সুবিধা দুটোই সুবিধার জন্য সকল বিক্রয় কেন্দ্রেই পলিথিন নিষিদ্ধ করা উচিত। অবশ্যই ভালো উদ্যোগ এটা, কেননা এই পলিথিনের জন্য তো ড্রেন ট্রেন সব কিছু বন্ধ হয়ে যায়। সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহী সুপার শপগুলোতে পলিথিন ব্যবহার করছে না কর্তৃপক্ষ। তার পরিবর্তে কাগজ ও নেট ব্যাগ ব্যবহার করছেন তারা। পলিথিনের যে অভাবটা, সেই অভাবটা যেন ভুলে যায়, এই ধরনের কিছু আইটেম নিয়ে আসতে হবে। সকল সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হলেও কুষ্টিয়ায় তা মানা হচ্ছে না। প্রচারণা না থাকায় ক্রেতা বিক্রেতাদের মাঝে পলিথিন ব্যাগ ব্যবহারে এখনো সচেতনতা সৃষ্টি হয়নি বলে দাবি ক্রেতা বিক্রেতাদের। পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছে, ওটার উপরে প্রচারণা বেশি করে করতে হবে, করলে তবে ওটা সব জনগণ জানতে পারবে। আমরা চাচ্ছি যে পলিথিনের এগেনস্টে যে জিনিসটা সরকার বাজারে বাজারজাতকরণ করবে সেটা যেন আমাদের ক্রয় সাধ্যের মধ্যে থাকে। সরকারি নির্দেশনা মেনে পাবনার সুপার শপগুলোতে পলি ব্যাগের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বিকল্প ব্যাগ। তবে মাছ ও মাংসের মতো পণ্য কাগজ বা টিস্যু ব্যাগে নিতে অসুবিধা হওয়ায় অনীহা প্রকাশ করেছেন অনেক ক্রেতা। মাছের ক্ষেত্রে আমরা আমাদের যে টিস্যু ব্যাগগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করছি, কারণ কাগজের ক্ষেত্রে ব্যবহার করলে তো ওটা পানির মাধ্যমে নষ্ট হয়ে যাবে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নারায়ণগঞ্জের শপিং মলগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী পলিথিন ব্যাগের পরিবর্তে কাগজের প্যাকেট ও চটের ব্যাগ ব্যবহার শুরু হয়েছে। চটের ব্যাগের সরবরাহ কম ও দাম বেশি হয় শপিং মলে পণ্য কিনতে গিয়ে বিপাকে পড়েন ক্রেতারা। নারায়ণগঞ্জের চাষড়া এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আব্দুস সালাম। নারায়ণগঞ্জে যে কয়টি সুপার শপ আছে এগুলো আমরা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু পলিথিন বন্ধ রাখা হয়েছে পণ্যের সাথে, কিন্তু তার পাশাপাশি পলিথিনের বিপরীত পাটের ব্যাগ এবং অন্যান্য যেসব ব্যাগ সেগুলো কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় ক্রেতারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে। অপরদিকে আমরা বিভিন্ন সুপার শপগুলি থেকে দেখেছি ক্রেতারা তারা নিজেরা কিন্তু তাদের বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসছেন এবং কেনাকাটা করছেন। এই ব্যাপারে আমরা সুপার শপের যে কর্ণধার তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আকস্মিকভাবে পলিথিন বন্ধ করে দেওয়ার ফলে এই সুপার শপগুলিতে যে পাটের ব্যাগ তার পর্যাপ্ত সরবরাহ না থাকায় কিন্তু সেখানে পণ্য বিক্রি করতে সমস্যা হচ্ছে। একটি ন্যূনতম ছোট ব্যাগের দাম কিন্তু 25 থেকে 35 টাকা পর্যন্ত তাদেরকে এই পলিথিন বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু এই ব্যাগ কিনে নিতে হচ্ছে। সাধারণ ক্রেতারা বলছেন যে পাটের ব্যাগের দাম যদি কমানো হয় তাহলেই তাদের পক্ষে এগুলো কেনা সম্ভব, তা না হলে কিন্তু এই সরকারের যে উদ্যোগ এই উদ্যোগ অনুযায়ী কিন্তু বেচা কিনা কমে যাবে বলে কিন্তু সুপার শপের মালিকরা বলছেন। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ।
কুষ্টিয়ার চরাঞ্চলে সন্ত্রাসী বাহিনী দমনে ভূমিকা রাখার কারণে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে হত্যা করা হয়েছে, এমন দাবি তার পরিবারের সদস্যদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর থানা পুলিশের নিষ্ক্রিয়তায় সন্ত্রাসীরা ফের সংগঠিত পরিকল্পিতভাবে তারা চেয়ারম্যানকে হত্যা করেছে বলে মনে করেন এলাকাবাসী। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। একসময় দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে মাথা চাড়া দিয়ে ওঠে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। এলাকায় শান্তি ফেরাতে ইউপি চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টু তার ভাই শিল্পপতি আব্দুর রাজ্জাকের মাধ্যমে ফিলিপনগর এলাকায় একটি র্যাব ক্যাম্প স্থাপন করেন। এরপর র্যাবের সঙ্গে ক্রসফায়ারে বেশ কজন সন্ত্রাসী নিহত হয়। প্রতিশোধ নিতেই সোমবার বিকেলে নিজ কার্যালয়ে চেয়ারম্যান সেন্টুকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি তার পরিবারের সদস্যদের। আমরা আমার স্বামী যে মেরেছে তাদের আপনারা বিচার করবে। তারা নাম উল্লেখ করে অভিযোগ করেছেন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা তরিকুল ইসলাম টুকু সহ বেশ কয়েকজন চেয়ারম্যান হত্যায় অংশ নেন। সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী। সেন্টু চেয়ারম্যান খুনে এখনো মামলা না হলেও জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি পুলিশের। এটার সাথে কারা জড়িত তাদের সম্পর্কে তথ্য আমরা পেয়েছি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং খুব দ্রুতই আমরা এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সক্ষম। আইনশৃঙ্খলা বাহিনী এখনো কার্যকর পদক্ষেপ না নিলে মানুষ আবারও সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়বে আশঙ্কা জেলাবাসীর। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।